ওকে, সো ওয়েলকাম টু লেকচার 3। এখন আমরা আগের যেটা পড়ছিলাম যে গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি, সেটাই আমরা কন্টিনিউ করব। তোমাদের জন্য আমি ফর্মুলাটা লিখে দিয়েছি। গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি ইজ দ্য এনার্জি প্রসেসড বাই এ বডি ডিউ টু ইটস পজিশন ইন এ গ্র্যাভিটেশনাল ফিল্ড। এ হচ্ছে আমার দুটো ইকুয়েশন কি বলতো? ইউ ইকুয়াল মাইনাস জি এম এম বাই আর। ওকে, আর যদি একটা হাইটে থাকে, একটা সার্টেন হাইটে সেটা থাকে, সেটা হচ্ছে মাইনাস জি এম এম বাই আর প্লাস এইচ। কেমন? আচ্ছা, এবার দেখো, an object is projected vertically upward with a velocity of 5 কিলোমিটার per second. What is the maximum height it can reach? এটা একটা ইজি ম্যাথস, এটা আমি তোমাদের জন্য করে রেখেছি। এটা কি হয় দেখো, ম্যাক্সিমাম হাইট ফর্মুলা কি? ইউ স্কোয়ার বাই 2g। জাস্ট আমরা ভ্যালুটা বসাই, ম্যাথটা করে ফেলবো, দ্যাটস ইট। ওকে, আচ্ছা, এবার আসো প্র্যাকটিস প্রবলেম। কি বলা হয়েছে? 3 particles each of mass 100 grams are placed at the vertices of an equilateral triangle of side length 10 centimeter. Side length 10 centimeter. How much work must be done to increase the side length of the triangle to 20 centimeter? তার মানে ইনিশিয়ালি আমার সাইড লেংথ হচ্ছে 10 সেন্টিমিটার। আমি যদি ফিগারটা আঁকি, ইনিশিয়ালি আমার লেংথ অফ সাইড কত? এটা একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, রাইট? হ্যাঁ, ঠিক আছে, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। 10 cm 10 cm 10 cm, মিটারেও নিতে পারো, 0.1 লিখবা। কেজিতে যদি নাও এটা কি হবে? সব 0.1 হবে আর কি, বেসিক্যালি 0.1 কেজি, 0.1 কেজি। তোমাকে কি বলা হয়েছে? বলা হয়েছে কতটুকু ওয়ার্ক করতে হবে। আমরা জানি ওয়ার্ক ডান মানে কি? ওয়ার্ক এনার্জি থিওরেম একটা আছে, যে ওয়ার্ক ডান ইকুয়াল টু চেঞ্জ ইন এনার্জি। ওয়ার্ক ডান ইকুয়াল টু কি? ওয়ার্ক ডান ইকুয়াল টু চেঞ্জ ইন এনার্জি। ওয়ার্ক ডান ইকুয়াল চেঞ্জ ইন এনার্জি। সো এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো? ওয়ার্ক ডান ইকুয়াল টু ইউ টু মাইনাস ইউ ওয়ান, ফাইনাল ইউ মাইনাস ইনিশিয়াল ইউ, তাই না? ওকে, তাহলে আমাদের ইউ ওয়ান কি হতে পারে? আসো আমরা দেখি। ইউ ওয়ান, হোয়াট ক্যান ইউ ওয়ান বি? ইউ ওয়ান, আমাদের টোটাল ম্যাস আছে কয়টা? 3টা। সো আমাদের এনার্জি কয়টা প্রডিউস হবে? 3টা। যেহেতু এনার্জি একটা স্কেলার কোয়ান্টিটি, আমরা কি করব? আমরা 3টা এনার্জিকে সাম আপ করে দিব, তাই না? পটেনশিয়ালের ক্ষেত্রে আমরা যেরকম করেছিলাম। তাহলে এটা কি হবে? এটা হবে সামেশন। তোমরা এই সাইনটার সাথে পরিচিত আছো? এই সাইনটাকে বলা হচ্ছে সামেশন। সামেশন অফ মাইনাস জি এম এম বাই আর, এটাই হবে। তাহলে এখানে কি হবে? মাইনাস জি, দেখো এইখানে আমরা যদি আরেকটা জিনিস চিন্তা করি, যে একটা এম তো হচ্ছে আমার ইচ অফ দ্য ম্যাস, আরেকটা এম এখানে কি হবে? আরেকটা এম, যেহেতু আমরা ওয়ার্ক এখানে চিন্তা করতেছি, আমরা এখানে পয়েন্ট ম্যাস ধরবো। আমরা কি ধরবো? পয়েন্ট ম্যাস ধরবো। তাহলে এটা কি হবে? মাইনাস, বা পয়েন্ট ম্যাস না অ্যাকচুয়ালি, যেহেতু আমার এখানে দুইটা, সরি পয়েন্ট ম্যাস না, যেহেতু দুইটা ম্যাস নিয়ে আমি কাজ করছি, ওটা ইন্টেন্সিটির জন্য আমরা করি, যেহেতু এটা তোমার পটেনশিয়াল এনার্জি, সো দুইটা ম্যাস মানে বেসিক্যালি এখানে জিনিসটা এরকম হবে। তোমাদের একটু ভিজুয়ালাইজ করাই, যে এই বরাবর একটা, আবার কি এই বরাবর একটা, এই বরাবর একটা, মানে ডিরেকশনগুলোরে এখানে পাত্তা দিও না, জাস্ট 3টা হবে, আমি এটা বোঝাচ্ছি। ওকে, সো এখানে আমরা কি করতে পারি? সবগুলা ম্যাসই তো আমাদের 0.1, রাইট? সো আমরা এখানে কি লিখতে পারি? মাইনাস জি এম, সরি, মাইনাস জি এম স্কোয়ার লিখতে পারি, কারণ দুইটা এমই কি আমরা এখানে সেম কনসিডার করছি। 0.1 এসে 0.1 ই তো হবে, তাই না? মাইনাস জি এম স্কোয়ার ডিভাইডেড বাই 0.1 মাইনাস জি এম স্কোয়ার ডিভাইডেড বাই 0.1 মাইনাস জি এম স্কোয়ার ডিভাইডেড বাই 0.1। আলটিমেটলি কি হচ্ছে? মাইনাস, কি হচ্ছে বলতো? মাইনাস 3 জি, এম এর ভ্যালু কত? এম এর ভ্যালু 0.1 স্কোয়ার ডিভাইডেড বাই 0.1, তাই না? তাহলে আলটিমেটলি এখানে কি থাকতেছে? আমরা যদি একটু ক্যালকুলেশন করি, মাইনাস 3 ইন্টু
0.1 থাকতেছে, রাইট? -3 ইন্টু 0.1, অ্যান্সার কত আসে আমাদের? -0.3 আসবে, হ্যাঁ, বেসিক্যালি -0.3 জি আসবে। ওকে, জি এর ভ্যালু আমরা জানি 6.673 10 × 11 nm²/kg²। ওকে, এটা গেল আমার U1। তাহলে U2 কি হবে? U2 সিমিলারলি কাজ করবে, জাস্ট ডিফারেন্সটা কোথায় হবে? 10-এর জায়গায় এখন হয়ে যাবে কত? 20। 10-এর জায়গায় এখন হয়ে যাবে কত? 20। দ্যাট ইজ 0.2, 0.2, 0.2, তাই না? 10-এর জায়গায় হয়ে যাবে 20। তাহলে এটা কত হবে? -3 জি ইন্টু, ম্যাথ তো আগেরটাই আছে, 0.1² / 0.2। তাহলে এটা কত আসে? এটা একটু হিসাব করে দেখি আমরা। এইটা আসে -3 ইন্টু 0.1² / 0.2 -0.15 জি। কত আসে? -0.15 জি। তাহলে ডেল ইউ, U2 - U1 সমান কি হবে? -0.3 জি -1 প্লাস 0.15 জি ইকুয়াল টু কত হবে? -0.15 জি। জি এর ভ্যালু বসাই দিবা, দ্যাট ইজ দ্য অ্যান্সার। বা এভাবেও তোমরা রেখে দিতে পারো, আপ টু ইউ গাইস। জি, ওকে, এই তো বেসিক্যালি এইটাই। So this was the problem. Okay, 3 masses each placed at vertices of equilateral triangle of side 2 meter, gravitational field intensity at the midpoint of any one side. ফিগারটা সুন্দর, একদম ইমেজ করা। ওকে, সো কি হতে পারে? আসো আমরা নোটেশনগুলো দেই। 3 কেজি, 3 কেজি, 3 কেজি, 3 কেজি, 3 কেজি, 3 কেজি, লেন্থ কত? 2, 2, 2। আচ্ছা, গ্র্যাভিটেশন ফিল্ড এট মিড পয়েন্ট অফ এনি ওয়ান সাইড। সো এই ফিগারে অলরেডি সাইডটা ধরা আছে, অ্যাজ ইউ গাইস ক্যান গেস, দিস ইজ দ্য মিড পয়েন্ট। ওকে, এই মিড পয়েন্টে আমরা ক্যালকুলেশনটা করব। আচ্ছা, তোমাদেরকে আমি কি বলেছিলাম? পটেনশিয়াল ইজ আ স্কেলার কোয়ান্টিটি, ইন্টেন্সিটি ইজ আ ভেক্টর কোয়ান্টিটি। সো যখন আমরা ভেক্টর কোয়ান্টিটি ক্যালকুলেশনটা করব, ডিরেকশন ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিং। ডিরেকশনটা লাগবেই, গট ইট? সো এখানে ডিরেকশন যদি আমি কনসিডার করি, তাহলে দেখো সবসময় যখন ইন্টেন্সিটি আমরা করব, ইন্টেন্সিটি ডেফিনেশনে বলা আছে যে আমরা এই ম্যাস এবং আরেক পাশে একটা পয়েন্ট ম্যাস আমরা ধরে নিব, যার রেসপেক্টে আমরা করব একটা পয়েন্ট ম্যাস আমরা ধরে নিব, কারণ ওই অনুযায়ী ফোর্সটাই হচ্ছে ইন্টেন্সিটি। একটা পয়েন্ট ম্যাস বসায় ইনিশিয়াল ম্যাসের সাথে যে ফোর্সটা বের করব সেটাই আমার ইন্টেন্সিটি। ওকে, আচ্ছা, তাহলে কি হচ্ছে এখানে? দেখো, আমি ইন্টেন্সিটি অফ বিডি বের করতে চাই। ইন্টেন্সিটি অফ কি বের করতে চাই? বিডি বের করতে চাই। বিডি এর ইন্টেন্সিটি কি লিখবো তাহলে? আমি লিখবো জি এম। এম কত? যেহেতু বি এর রেসপেক্টে 3 / 1² লিখবো। আচ্ছা, এখন তোমরা আমাকে একটু বলো তো, যে 3 কেজি ম্যাস আর 1 কেজি ম্যাসের মধ্যে যদি একটা ফোর্স হয় এবং ফোর্স অফ অ্যাট্রাকশন হয়, ম্যাসটা কোন দিকে যাবে? বা আমার ফোর্সটা কোন দিকে যাবে? ম্যাসটা তো আর যাবে না, ফোর্সটা কোন দিকে যাবে? ফোর্সটা কি করবে ভাই? জোর যার মূল্যক তার। 3 বলবে আমি বড়, টান দিয়ে নিয়ে আসবে। সিমিলারলি সিও কি করবে? টান দিয়ে নিয়ে আসবে, তাই না? তো আমরা যদি এবার ই অফ সিডি বের করতে চাই, ই অফ সিডি বের করতে চাই, এটাকে আমরা কি লিখতে পারি? আবারও সেম G3/1²।
বাট ই অফ বিডি এই পাশে, ই অফ বিডি এই পাশে, ই অফ সিডি এই পাশে। হোয়াট উইল হ্যাপেন আলটিমেটলি, দুইটা সেম ভ্যালু একদম একটা আরেকটার অপোজিটে, সো আলটিমেটলি কি হবে বলতো, দুইটাই কি হয়ে যাবে, ক্যান্সেল আউট হয়ে যাবে, তাই কিনা? হবে 101% হবে ক্যান্সেল আউট, তার মানে এই দুইটা বাদ। তাহলে রেজাল্টেন্ট ইন্টেন্সিটি কোন দিক বরাবর হবে? শুধুমাত্র এদিক বরাবর হবে। রেজাল্টেন্ট ইন্টেন্সিটি শুধুমাত্র উপর বরাবর হবে। তাহলে বিডি আর সিডি 0 হয়ে যাচ্ছে, সো থাকতেছে কি আর ই অফ এডি, তাই না? ই অফ এডি কি হবে? G3 বাই এই ভ্যালুটা কত? পিথাগোরাস দাও, এটা 2 এটা 1, তাহলে এটা কি হবে? এডি ইকুয়াল টু রুট ওভার 2 স্কয়ার মাইনাস 1 স্কয়ার ইকুয়াল টু কত? 4 মাইনাস 1 রুট 3, তাই না? রুট 3 তো, হ্যাঁ রুট 3। তাহলে এটা কি হবে? এটা হবে জি এম বাই আর স্কয়ার জাস্ট জি, মানে জি এর যে ভ্যালু 6.673 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11 কি হবে বলতো? নিউটন পার কেজি, এফ বাই এম নিউটন পার কেজি। ক্লিয়ার? বুঝলাম আমরা? ইজি প্রবলেম। দেখো দুইটা ক্যান্সেল আউট হয়ে গেছে, কেন? কারণ ভ্যালু সেম এবং কোন দিকে যাচ্ছে, যেহেতু ইন্টেন্সিটি ডিরেকশন একটা ব্যাপার আছে, ম্যাথ যেদিকে বেশি জোর যার মূলক তার। সরি, এসকেপ ভেলোসিটি, আচ্ছা আমরা ঠিক আছে, এসকেপ ভেলোসিটি আমরা পড়বো। এসকেপ ভেলোসিটি নিয়ে। ভাইয়া এসকেপ মানে কি? এসকেপ মানে পালানো, ঠিক না? পালায় যাওয়া, লাইক আই ডোন্ট ওয়ান্না বি হিয়ার, আই ওয়ান্না এসকেপ ফ্রম রিয়ালিটি, মানে কি আমি রিয়ালিটি থেকে দূরে দৌড়াতে চাই, দূরে ভাগতে চাই, আমার আর ভালো লাগতেছে না, রাইট? ওকে, সো এসকেপ ভেলোসিটি মানে হচ্ছে আর্থের থেকে এসকেপ নেওয়া। তাহলে কি বলা হয়েছে? দ্য মিনিমাম ভেলোসিটি, দ্য মিনিমাম ভেলোসিটি উইথ হুইচ এ বডি ইজ থ্রোন আপওয়ার্ড, যেটা দিয়ে বডিকে আমরা কি করতেছি? উপরে থ্রো করতেছি, সো দ্যাট ইট ডাজ নট রিটার্ন টু আর্থ, এটা যেন আর্থে ফেরত না আসে, ইজ কল্ড হোয়াট? ইজ কল্ড এসকেপ ভেলোসিটি, ইজ কল্ড এসকেপ ভেলোসিটি। যে বডিটাকে আমি উপরে ছুড়বো, বডিটা যেন আর্থে ফেরত না আসে। এসকেপ ভেলোসিটি ডাজ নট ডিপেন্ড অন দ্য ম্যাস অফ দ্য অবজেক্ট, ম্যাস অফ দ্য অবজেক্টের উপরে সে ডিপেন্ড করে না। whatever size and mass of the object, the escape velocity will be same. তাহলে escape velocity অ্যাকচুয়ালি কি করতেছে? মনে করো এটা আমাদের আর্থ, ওকে? আর্থ থেকে আমি বের হয়ে যেতে চাই, এসকেপ করতে চাই, তাই না? আর্থ থেকে আমি এসকেপ করতে চাই, ওকে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? আচ্ছা, আমরা ধরে নেই যে আমরা যেই লেটস সে এনার্জি দিয়ে এসকেপ করতে চাই, যেহেতু ভেলোসিটির ব্যাপার আছে, অবভিয়াসলি কাইনেটিক এনার্জি থাকবে 12mv²। এই এনার্জিটাই আবার আমার কি হবে? ধরো ওয়ার্ক ডান হিসেবে আমি কাজ করতে পারি, এটাকে আমি লিখতে পারি মাইনাস জিএমএম বাই আর, বা পটেনশিয়াল এনার্জি হিসেবে আমি কাজ করতে পারি। পটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি এই ক্ষেত্রে আমরা কনজার্ভ ধরে নিচ্ছি, সেম কনজার্ভ না, ঠিক সেম ধরে নিচ্ছি, ওকে। ধরে নিই এম আর এম উই ক্যান ক্যান্সেল, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু কি লিখতে পারি? 2gm বাই আর, এটা ধরো ভি অফ ই, মানে ভি অফ এসকেপ আমি বোঝাচ্ছি। ভি অফ এসকেপ ইকুয়াল টু কি লিখতে পারি তাহলে? রুট ওভার 2gm বাই আর। এসকেপ ভেলোসিটি কি? এসকেপ ভেলোসিটি ইজ রুট ওভার 2gm বাই
আর। বাট কি ফার্দার ভাঙা যায়? আরো ফার্দার ভাঙা যায়। কিভাবে আমরা ভাঙতে পারি বলো তো? √2 জি ইকুয়াল টু কি আমরা জানি জিএম বাই আর স্কোয়ার, জিএম বাই আর স্কোয়ার, তাই না? ওকে, জি ইজ ইকুয়াল টু জিএম বাই আর স্কোয়ার। তাহলে জিএম বাই আর সমান কি আমি লিখতে পারি? এটার এই পাশে নিয়ে আসি, জিএম বাই আর, একটা আর রেখে দেই, আরেকটা আর দিয়ে কি আমি লিখতে পারি জি আর? পারি, বসায় দাও √2GR। ম্যাথের জন্য দুইটা ফর্মুলাই ইকুয়ালি ইম্পর্ট্যান্ট, এটাও ইম্পর্ট্যান্ট, এটাও ইম্পর্ট্যান্ট, দুইটাই ইকুয়ালি ইম্পর্ট্যান্ট। ওকে ওকে, তাহলে আমরা বুঝলাম যে এসকেপ ভেলোসিটি কি হয়। দেখো, এসকেপ ভেলোসিটি ডাজ নট ডিপেন্ড অন দ্য মাস অফ দ্য অবজেক্ট। ট্রু, কিন্তু মাস অফ দ্য অবজেক্টের উপর কিন্তু ডিপেন্ড করতেছে না। এটা দেখো, দিস ইজ অলসো নট দ্য মাস অফ অবজেক্ট, দিস ইজ দ্য মাস অফ দ্য প্ল্যানেট। এই ক্যাপিটাল এমটা কিন্তু মাস অফ দ্য প্ল্যানেট। মাস অফ দ্য অবজেক্ট দেখো আমরা আগেই কেটে ফেলছি, তাই না? কাটা। সো মাস অফ দ্য অবজেক্ট যতই বড় হোক, ডাজন্ট ম্যাটার। আর্থের ক্ষেত্রে এসকেপ ভেলোসিটি কত আমরা যদি বের করতে চাই, আমরা কি বের করতে পারবো? অবভিয়াসলি পারবো। আসো বের করি। ভি অফ আর্থ ইকুয়াল টু আমরা কি পেলাম? 2GR ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? 2 ইন্টু 9.8 ইন্টু 6400 ইন্টু 10⁻³ অ্যান্সার আসবে 11.2 কিলোমিটারস পার সেকেন্ড। নোট ইট ডাউন, হ্যাঁ, 11.2 কিলোমিটারস পার সেকেন্ড। ভেরি ইম্পর্টেন্ট, এমসিকিউতে আসে। ওকে, সো রিটেনের পাশাপাশি আমি চেষ্টা করছি এমসিকিউগুলোও তোমাদেরকে ডেলিভার করে দেওয়ার, কেমন? ওকে, আচ্ছা, এসকেপ ভেলোসিটি দেখো, এখানে একটা খুব সুন্দর ফিগার আছে। ফিগারে অনেক কিছু বলা আছে, দেখো প্যারাবোলা, ইলিপস, হাইপারবোলা, আরেকটা ইলিপস, ভি মাইনাস ভিসি, সার্কেল কখন হবে। হ্যাঁ, একটু উইয়ার্ড লাগতে পারে যে ভাইয়া বুঝি নাই জিনিসটা, কোনো প্যারা নেই, জাস্ট কয়েকটা ইনফরমেশন আমি লিখে দিব, এগুলো একটু মনে রাখবা। ওকে, যদি আমার এসকেপ ভেলোসিটির বা ধরো আমার নর্মাল ভেলোসিটির স্কোয়ার বা আমার যে অ্যাপ্লাইড ভেলোসিটি, যে ভেলোসিটি আমি দিচ্ছি, এই যে এখানে যেমন ভি দেওয়া, সেটা যদি আমার এসকেপ করার জন্য যেই ভেলোসিটি লাগবে ওইটার স্কোয়ারের হাফ হয়, স্কোয়ারের হাফ হয়, তাহলে এই পাথটা হবে, এই পাথটা হবে হচ্ছে ইলিপ্টিক্যাল। কি হবে? ইলিপ্টিক্যাল পাথ হবে, ইলিপসের মতো করে যাবে। যখন তোমরা কনিক্স পড়বে তখন এগুলো আরো ভালো বুঝবে। যদি ভি স্কোয়ারের ভ্যালু এসকেপ ভেলোসিটির এক্সাক্ট হাফ হয়, ভি ই স্কোয়ার বাই 2 হয়, এটা হয়ে যাবে একটা স্যাটেলাইট। ভাইয়া স্যাটেলাইট কি জিনিস? স্যাটেলাইট এমনিতে আমরা জানি, বাট এখানে স্যাটেলাইট কি মিন করতেছে? এখানে স্যাটেলাইট মিন করতেছে যে আমার প্ল্যানেটের রেসপেক্টে যদি এই বডিটা থাকে বা এসকেপ ভেলোসিটি, এটা এইভাবে আর কি বাইরে গিয়ে এভাবে ঘুরতে থাকবে। মানে এখন তো একটু ডেভিয়েট করতেছে, আমি যেহেতু হাতে করতেছি, একদম ফিক্সড একটা অ্যাক্সিসে ঘুরতে থাকবে। যদি ভি স্কোয়ার গ্রেটার দেন ভি ই স্কোয়ার বাই 2 হয়, তখন ইলিপস হবে, ঘুরবে, ইলিপস হবে উইথ সান অ্যাজ এ ফোকাস। বডিটা সানকে একটা ফোকাস হিসেবে নিয়ে ঘুরবে। কেমন? যদি ভি ইকুয়াল টু ভিই হয়, দিস ইজ আওয়ার এসকেপ ভেলোসিটি। একদম আর্থের কোনো শক্তি, কোনো অ্যাট্রাকশন, কোনো পিছুটান, কোনো কিছুই আমাকে আর থামাতে পারবে না। আমি এসকেপ ভেলোসিটি অ্যাচিভ করে ফেলছি, বুম, আমি একদম বাইরে। ঠিক আছে, কোনো কথা নেই।
যদি এসকেপ ভেলোসিটির চেয়েও বেশি আমার ভেলোসিটি হয়ে যায় তখন আমার মুভমেন্টটা হয়ে যাবে প্যারাবোলিক। আচ্ছা, আমার এই নোটেশনগুলো হয়তো ইয়ের থেকে মিলবে না, বইয়ের থেকে মিলবে না, এগুলো হচ্ছে আর কি মানে একদম আমাদের বইয়ের, এটা আর কি ওরা বিভিন্ন জিনিস মিন করে দিছে। সো এটা জাস্ট তোমাদেরকে বিভিন্ন এগুলার যে বিভিন্ন কনিক্যাল শেপস হতে পারে সেটার সাথে কি বলবো যে পরিচিত করানোর জন্য আমার দেওয়া। হ্যাঁ, সো ভিতরের ওই জিনিসগুলো জাস্ট এই জিনিসগুলো একটু খেয়াল রাখবা, তোমাদের বইয়ে আছে এগুলো, ইউ গাইস ক্যান মেমোরাইজ। ওকে, ডিটারমাইনিং দ্য ভ্যালু অফ এসকেপ ভেলোসিটি আমরা অলরেডি করে ফেলছি। আমরা যদি আরেকবার করি, v ইকুয়াল টু রুট ওভার কি হয় 2gm/r অথবা কি হয় রুট ওভার 2gr, এটা কি হবে রুট ওভার 2 ইন্টু 6.673 ইন্টু 10⁻⁻11। যদি আর্থের ইয়েতে করো, আর্থ যদি তোমার প্ল্যানেট হয় 6 ইন্টু 10⁻24 ডিভাইডেড বাই 6400, মানে আর্থের ম্যাসি, হ্যাঁ ঠিক আছে সমস্যা নেই, দিলেই হবে 10⁻³ মিটার দিবা। আর এটা দিয়ে দেখাইছি ডিরেক্ট, এটা দিয়ে আমরা করতে পারি 2 ইন্টু 9.8 ইন্টু 6400 ইন্টু 10⁻³ যা আসবে তাহাই। কেমন? ওকে, আগাই আমরা। Another MCQ, escape velocity depends on which of the following: radius of the planet, distance traveled by the object, time elapsed, mass of the object. গেস করে ফেলার কথা তোমরা। আমরা এসকেপ ভেলোসিটির ফর্মুলা কি পড়ছি? দেখো ফর্মুলা আমরা দুইটাই পড়ছি এবং দুইটাতেই খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস হচ্ছে 2gm/r আর 2gr। একটা জিনিসই দুইটার ক্ষেত্রে ফিক্সড প্রপোর্শনালিটির ক্ষেত্রে, সেটা কি r, মানে রেডিয়াস। হ্যাঁ, সো একবার ইনভার্স প্রপোর্শনাল লাইক gm/r যখন আমি করছি তখন ডিভিশনে যাচ্ছে, আর যখন আমি g গুণ করছি তখন ইনটু হচ্ছে। সো প্রপোর্শনালিটি নিয়ে এখানে আসলে মাথা ঘামানোর প্রয়োজন নেই, ডিপেন্ড করতেছে কিনা সেটা হচ্ছে আমার মেইন কনসার্ন। সো অবভিয়াসলি রেডিয়াস অফ দ্য প্ল্যানেট, সি রেডিয়াস অফ দ্য প্ল্যানেট। ওকে, এবার আসা ন্যাচারাল স্যাটেলাইট। ন্যাচারাল স্যাটেলাইট ইজ এ সেলেস্টিয়াল বডি that orbits a planet or a larger astronomical object due to gravity. আমাদের সাথে ন্যাচারাল স্যাটেলাইটটা কি, আমাদের পরিচিত সবচেয়ে ন্যাচারাল স্যাটেলাইটটা কি? এনি গেসেস? মুন, অফকোর্স মুন আমরা সবাই চিনি যে মুন কি করে, আর্থকে সেন্টার করে ঘুরে। সো সায়েন্টিস্টদের অনেক চিন্তা ভাবনা ছিল এরকম যে আচ্ছা মুন যে সেন্টার করে ঘুরতেছে খুব ভালো কথা, মুন আসলে পড়ে না কেন? কেন এমন হয় না যে মুনটা সেন্টার অফ আর্থে বা আর্থের দিকে কনভার্জ হয়ে যাচ্ছে না? কেন সে ওই অ্যাক্সিসে বারবার ঘুরতেছে? বা তার তো আস্তে আস্তে কনভার্জ হয়ে যাওয়ার কথা। সো এগুলো নিয়ে অনেক রিসার্চেস করছিল সায়েন্টিস্টরা, এবং তারা যেটা দেখলো যে জানি না একটু অপ্রাসঙ্গিক হয়ে যায় কিনা, মোস্ট প্রবলি হবে না, এটা যদি তোমার স্যাটেলাইট হয়, সায়েন্টিস্টদের কনসার্ন ছিল যে ভাই জি তো ওকে নিচের দিকে টানবে। আমরা তো তখন ধরে এটাই পড়ে আসছি যে জি ওকে আর্থ সার্ফেসের দিকে টানবে, টান দিবে, তাই না? কিন্তু কি হচ্ছে, কেন সে করতেছে না? কারণ হচ্ছে তার এই এখানেও তো তার একটা ভেক্টর আছে বা একটা মুভমেন্ট আছে, একটা ফোর্স আছে, একটা ভেলোসিটি আছে, রাইট? এই বরাবরও তো সে হরাইজন্টালি বলি বা এই পাথ বরাবরও তো সে যাচ্ছে। সো এই ফোর্সটার জন্য জি তাকে ভিতরের দিকে পুরোপুরি টেনে নিয়ে আসতে পারে না। অ্যান্ড অবভিয়াসলি আরও হায়ার লেভেল জিনিস আছে, ওগুলো আমাদের প্রয়োজন পড়বে না। সো ন্যাচারাল স্যাটেলাইট কি? ন্যাচারাল স্যাটেলাইট ইজ সেলেস্টিয়াল বডি। সেলেস্টিয়াল বডি মানে একটা প্ল্যানেটারি বডি আর একটা মানে এনি টাইপ অফ বডি বলতে পারো, দ্যাট অরবিটস এ প্ল্যানেট অর এ লার্জার অ্যাস্ট্রোনমিক্যাল অবজেক্ট। সেটা প্ল্যানেটও হতে পারে, প্ল্যানেটকে সেন্টার করেও ঘুরতে পারে, কোনো আদার্স XYZ অবজেক্টকেও সেন্টার করে ঘুরতে পারে। কেমন? ওকে, আর্টিফিশিয়াল স্যাটেলাইট। তাহলে আমরা আর্টিফিশিয়াল স্যাটেলাইট এবার চলে এসেছি। আর্টিফিশিয়াল স্যাটেলাইট কি নাম শুনে বোঝা যায়, আচ্ছা যখন সায়েন্টিস্টরা দেখলো যে আচ্ছা ন্যাচারালি মুন এত সুন্দর মতো হ্যাঁ ঘুরতেছে, সো আমরা কি এমন কোনো কাজ করতে পারি না, বা আমরা কি এমন কিছু পাঠাইতে পারি না যেটা আর্থের সাথে রোটেট করবে, ঘুরবে বা সিগন্যালস আমাকে দিবে? তখন সায়েন্টিস্টরা কি করলো, তারা স্যাটেলাইট ইনভেন্ট করলো। একটু ব্লাডি ইমেজ, অ্যাপোলজিস ফর দ্যাট।
সো কি হলো বলো তো, আর্টিফিশিয়াল স্যাটেলাইট কি করে, এক্স্যাক্টলি ন্যাচারাল স্যাটেলাইট যেমন আর্থের সাথে মুভ করে, আর্টিফিশিয়াল স্যাটেলাইটও এমনভাবে আমরা সেট করে দেই যেন আর্থের সাথে এসে মুভ করতে পারে। তাহলে দেখো, দ্য স্যাটেলাইটস উইচ রিভলভ রাউন্ড দ্য আর্থ কিপিং দিমসেলভস এট এ পার্টিকুলার হাইট ফ্রম আর্থ সারফেস। আর্থের সারফেসটা যদি এরকম হয়, একটা পার্টিকুলার হাইটে তাকে ফিক্সড করে দিবে এবং সে তার পুরো লাইফ টাইম যতদিন সে থাকবে সে এই পাথওয়েতেই ঘুরতে থাকবে। এই ফিক্স করে দিল তাকে, এটার মধ্যেই সে ঘুরতে থাকবে। অবভিয়াসলি আমরা তাকে একটা পার্টিকুলার হাইটে ফিক্স করব। এখন আমরা জানি যে জি হচ্ছে, আমরা যত হাইটে উপরে যাই জি এর ভ্যালুটা তত কমতে থাকে, রাইট? সো যত আমরা তাকে ক্লোজ কানেক্ট করতে পারবো জি হচ্ছে তত বেশি আমরা পাবো। যত দূরে আমরা কানেক্ট করব জিটা হচ্ছে তত কম আমরা ফিল করব, বা আমরা কম আসলে জিটা তাদেরকে দিতে পারবো। কেমন? সো এই তো যে আর্থের রেসপেক্টে সেটা রোটেট করবে, সেটাকে আমরা কি বলবো, আমরা বলবো হচ্ছে আর্টিফিশিয়াল স্যাটেলাইটস। ওকে, ভেলোসিটি অফ আর্টিফিশিয়াল স্যাটেলাইট আমরা একটা ডেরাইভেশন করি, আসো। ওকে, এটার স্টার্টিংয়ে আমরা ধরে নিই যে আমার যে গ্র্যাভিটেশনাল ফোর্স আর সেন্ট্রিফিউগাল ফোর্স দুইটা সেম। ভাইয়া কেন? ম্যাক্সিমাম ডেরাইভেশনে দেখবা আমরা এই জিনিসটা নিয়ে কাজ করি। ইভেন যখন তোমরা নিউটনিয়ান মেকানিক্স পড়বা তখনও দেখবা গ্র্যাভিটেশন ফোর্স, ইভেন ইলেকট্রিক ফোর্সের সাথেও যখন তোমরা সেকেন্ড পেপারে চ্যাপ্টার 2 পড়বা, ইলেকট্রিক ফোর্সের সাথে আমরা সেন্ট্রিফিউগাল ফোর্সকে, যখনই আমরা কোনো একটা মুভমেন্টের বা একটা ভেলোসিটি ওরিয়েন্টেড কোনো কি বলবো যে ডেরাইভেশন দেখাই, আমরা সেন্ট্রিফিউগাল ফোর্সকে আমরা অনেক বেশি গুরুত্ব দিই। হ্যাঁ, জিনিসটা কীরকম, এই হচ্ছে আমার বডি, মনে করো এই বরাবর হচ্ছে আমার এই স্যাটেলাইটের বডিটা ঘুরতেছে। সো একটা রোটেটিং বডির অবভিয়াসলি বাইরে ছিটকে যাওয়ার একটা চান্স থাকে, তাই না? বাইরের দিকে ডেভিয়েট হওয়ার একটা চান্সেস থাকে। তাকে আটকায় রাখে কে? সেন্ট্রিপেটাল ফোর্স আটকায় রাখে। সেন্ট্রিফিউগাল আর সেন্ট্রিপেটাল যখন কাউন্টার ব্যালেন্স থাকে তখনই আমার বডিটা তার অ্যাক্সিসে ফিক্স থাকে। সো এখানে সেন্ট্রিফিউগাল ফোর্সের কাজটা করতেছে সেন্ট্রিপেটাল ফোর্সের কাজটা করতেছে গ্র্যাভিটেশন ফোর্স, আর তার সাথে সেন্ট্রিফিউগাল ফোর্স আছে। তাহলে এফজি আর এফসি, তাহলে এফজি সমান কি বলতো, জি এম বাই আর স্কোয়ার, এফসি সমান কি এম ওমেগা স্কোয়ার। আর ভাইয়া কোন এম কি? বড় এম হচ্ছে প্ল্যানেটের ম্যাস আর ছোট এম হচ্ছে কি? স্যাটেলাইটের ম্যাস। কাটো কাটো। তাহলে এখান থেকে আলটিমেটলি কি থাকতেছে বলতো, বা এটাকে তোমরা এভাবেও লিখতে পারো, এম ওমেগা স্কোয়ার আর না লিখে এম ভি স্কোয়ার বা আর লেখো, যেহেতু আমি ভেলোসিটি বের করতেছি একই কথা, এমটা এভাবে কেটে যাবে। তাহলে জি এম বাই, ধর আমি ক্যাপিটাল আরই দিলাম, এটা আমার ইচ্ছা, এটা ডেরাইভেশন পারপাস, ইকুয়াল টু এটাও ধরো ক্যাপিটালই দিলাম, প্যারা নেই, ভি স্কোয়ার বাই আর, তাই না? একটা আর কাটা, একটা আর কেটে গেল, তাহলে ভি ইকুয়াল টু রুট ওভার জিএম বাই আর। এখন দেখো এখানে ডিস্টেন্সটা আমি ধরছি, মানে আমি ধরে নিছি এটা আর্থের রেডিয়াসের সমানই। যদি এমন হয় অবভিয়াসলি যেটা প্র্যাকটিক্যাল, যে স্যাটেলাইট একটা সার্টেন হাইটে থাকবে, সো আমরা দেখছি যে হাইটে থাকলে আমরা কি করব, আমরা খালি আর এর সাথে হাইটটা যোগ করে দিব, তাই না? তো এই ক্ষেত্রে ভি ইকুয়াল টু কি হবে, রুট ওভার জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ। কখন? যখন একটা সার্টেন হাইটে থাকবে। খুবই সিম্পল ব্যাপার স্যাপার, ঠিক না? এই তো, তাহলে আমাদের ভেলোসিটি অফ আর্টিফিশিয়াল স্যাটেলাইট ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর সিকিউজ, এমসিকিউজ, অ্যাডমিশন টেস্ট, এইচএসসি কুইজেস, এনিথিং। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জিএম বাই আর যখন, তো এটা কখন ইউজ করবে? এটা ইউজ করবে যখন তোমাকে বলে দিবে যে একদম রেডিয়াসের খুবই কাছাকাছি আছে, হাইটটা নেগলিজিবল, তখন ইউ ক্যান ইউজ আর, আদারওয়াইজ অলওয়েজ ইউজ আর প্লাস এইচ। ওকে, টাইম পিরিয়ড অফ অ্যান আর্টিফিশিয়াল স্যাটেলাইট। আসো দেখি টাইম পিরিয়ড। টাইম পিরিয়ড সমান আমরা কি জানি? কি জানি আমরা? অনেক কিছুই জানি। ধরো আমি আরেকটু স্ক্র্যাচ থেকে আসি, আমরা কি জানি এস ইকুয়াল টু
খালি ইকুয়াল টু দিয়ে আমার সমস্যাটা হয়, এস ইকুয়াল টু ভিটি, জানি নিশ্চয়ই এস ইকুয়াল টু ভিটি। যখন আমরা একটা সার্কুলার, অবভিয়াসলি কি একটা সার্কুলার পাথওয়েতেই তো আমার স্যাটেলাইটটা ঘুরতেছে, সার্কুলার পাথে আমরা একটা কমপ্লিট ডিস্টেন্সকে, একটা কমপ্লিট রাউন্ড, টাইম পিরিয়ড মানে কি, যে একটা কমপ্লিট রাউন্ড হতে কতটুকু সময় লাগে, বা যেই জায়গা থেকে শুরু করেছি আমি ওই জায়গায় শেষ করতে আমার কতটুকু সময় লাগে। সো সেই ক্ষেত্রে আমি কি টাইম পিরিয়ডকে আমার সার্কামফারেন্স মানে সরি আমার ডিস্টেন্সকে আমার সার্কামফারেন্স লিখতে পারি এবং টাইমটাকে আমার টাইম পিরিয়ড লিখতে পারি? ভাইয়া এখনো বুঝি নেই, কোনো সমস্যা নেই। দেখো, ইমাজিন আমার জার্নিটা শুরু হয়েছে এই পয়েন্টে। টাইম পিরিয়ড কি বলে? তুমি যেখান থেকে রওনা দেওয়া শুরু করেছো ওই জায়গায় আবার যখন তুমি পৌঁছাবা, ওই পুরো টাইমটাকে আমরা বলি টাইম পিরিয়ড। ওকে, এই পুরো সময়টাই টাইম পিরিয়ড। সো এই টাইম পিরিয়ডে, এই টাইম ফ্রেমে আমি কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করছি বলো তো? এই এতটুকু। এটাই কি ওয়ান সার্কামফারেন্স, ওয়ান হোল রোটেশন অফ এ স্ফিয়ার, সার্কেল। তাহলে এটাকে আমরা কি দিয়ে লিখতে পারি? 2πr দিয়ে লিখতে পারি। বলো সেন্স মেক করে কিনা? করা উচিত। ওকে, গেল। তাহলে এখানে আমি টি সমান কি লিখতে পারি বলো তো? 2πr/v। টি সমান কি লিখতে পারি? 2πr/v। এখন স্যাটেলাইট তো আর আরে থাকে না, একটু হাইটে থাকে। এটা যদি আর্থ সারফেস হয় একটা সার্টেন পরিমাণ হাইটে তো থাকবেই স্যাটেলাইট, তাই না? সো আমরা এবার এটাকে মডিফাই করে লিখতে পারি 2π ইন্টু r+h/v। একই জিনিস কিন্তু, ওল্ড ওয়াইনের নিউ বটল, একই জিনিস। 2π ইন্টু r+h/v। ওকে, ভেরি নাইস। স্যাটেলাইটের ক্ষেত্রে দেখো এতটুকু কিন্তু জেনারেল পারপাস ছিল, এনি সার্কুলার থিং। এখন যখন আমি স্যাটেলাইটে চলে আসছি, স্যাটেলাইটের ক্ষেত্রে আমার স্যাটেলাইটের ভেলোসিটির ফর্মুলাটা কি হয় বলো তো? আমরা কি আগের স্লাইডেই পড়লাম না? কি ছিল বলো তো? √gm বাই কি হবে? আর হবে না কেন? কারণ ওই যে একটা হাইট ধরে নিছি। সো কি হবে? r+h। বলেন ঠিক আছে কিনা? তাহলে এটাকে আমি কি লিখতে পারি? 2π ইন্টু r+h √r+h/gm। দিস ইজ আওয়ার টাইম পিরিয়ড। ভাইয়া এত বড় ফর্মুলা মনে রাখবো? কোনো দরকার নেই। মনে আছে আমরা আমাদের ফার্স্ট বা সেকেন্ড লেকচারে আমরা পড়ছিলাম m ইকুয়াল টু 4π² আর, বা যদি একটা হাইট থাকে r+h³ বা এটাকে ধরো gt² পড়ছিলাম, বা টি ইকুয়াল পড়ছিলাম যে তোমার কি বলে 4π² r³/gm, t² ইকুয়াল টু 4π² r³/gm, অথবা ম্যাথস অফ সানই আমরা পড়ছিলাম 4π² r+h³/gt²। ওই ম্যাথস অফ সানটা কি ছিল ভাইয়া? ও সেন্টারে ছিল, ওকে রিভলভ করে ঘুরতেছিল আর্থ অ্যান্ড এভরিওয়ান আদার্স। সো যে সেন্টারে ছিল তার ম্যাচটা এখানে ছিল। সো এখানেও কি এই ম্যাচটা কার? এই ম্যাচটা আর্থের ম্যাচ। কেন? কারণ আর্থকে সেন্টার করে স্যাটেলাইটটা ঘুরতেছে। সো এই ফর্মুলাটা কিন্তু সেম। ভাইয়া দেখে তো মনে হয় না সেম? এখনই মনে হবে সেম। তাহলে এইখানে আচ্ছা এখানে লিখি। তাইলে যদি আমি স্কোয়ার করি, t² সমান কি হয় বলো তো? 4π²। 4π², তাই না? তাই তো হচ্ছে 4π² r+h² ইন্টু r+h/gm, যেটাকে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি 4π² r+h³ দেখো তো, t² কে পাশে দাও, m কে পাশে আনো, দেখো তো সেম হচ্ছে কিনা? 100% সেম হচ্ছে। So the whole idea of satellite came from actually the sun concept or the mass of sun concept. ওখান থেকেই আমরা টোটাল জিনিসটার একটা ধারণা পেয়ে থাকি। আমি কি কথাটা বোঝাতে পেরেছি?
সো এটা হচ্ছে আমার ম্যাস টাইম পিরিয়ড অফ আর্টিফিশিয়াল স্যাটেলাইট। আমরা কি করলাম, এই যে বের করলাম টোটাল, তুমি এখানে যেটাই কনসিডার করো তোমার উপরে দিস হোল থিং। ওকে ফাইন, লেটস মুভ ফরওয়ার্ড। হাইট অফ আর্টিফিশিয়াল স্যাটেলাইট। আচ্ছা, তো আগের বার আমরা একটা অনেক বড় ফর্মুলা পেয়েছি, মনে আছে তোমাদের? মাত্রই দেখালাম, কি ছিল বলো তো? 4 পাই স্কোয়ার আর প্লাস এইচ কিউব জিএম, তাই না? এখান থেকে আমি যদি একটু এদিক সেদিক করি, জিএম টি স্কোয়ার ইকুয়াল টু 4 পাই স্কোয়ার আর প্লাস এইচ কিউব আর প্লাস এইচ কিউব equal to gm t square by 4 pi square r plus h equal to gm t square by 4 pi square 1/3। তাহলে height of an artificial satellite কি হবে? gmt square by 4 pi square to the power 1/3 minus r। ওকে ভাইয়া, এটাও মুখস্থ রাখতে হবে? যে কোনো একটাই মনে রাখো না, এটাই মনে রাখো, এই যখন লাগবে ক্যালকুলেশন করবে করে নিবা, তাই না? এমসিকিউতে এত বড় ম্যাথ দেয় না, যদি দেয়ও ক্যালকুলেটর দিয়েও তো আমরা এগুলো করতে পারি, রাইট? পারো হয়ে গেছে আশা করি। আচ্ছা ওকে, next we have energy of a satellite. Energy of a satellite. Okay, energy of a satellite. আসো, এনার্জি ফর্মুলা আমরা কি পড়ছি? আমরা পড়ছি ভাইয়া হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার। ভেরি নাইস ভাইয়া। হাফ এম ভি স্কোয়ার যদি পড়ে থাকি, যেহেতু স্যাটেলাইট, আমি কি লিখতে পারবো হাফ এম ভি স্কোয়ার সমান হচ্ছে জিএম বাই আর প্লাস এইচ? লিখতে পারবো কিভাবে ভাইয়া? ভেলোসিটি অফ স্যাটেলাইট কি ছিল? ভেলোসিটি অফ স্যাটেলাইট ভি ইকুয়াল রুট ওভার জিএম বাই আর প্লাস এইচ, তাই না? ওই জিনিসটাই বসিয়ে দিয়েছি, ভি স্কোয়ার, সো রুটার স্কোয়ার ক্যান্সেলড আউট। সো ই বা কাইনেটিক এনার্জি, ই কে বলো, ই বলো, যা ইচ্ছা বলো, কোনো সমস্যা নেই, কি হবে? জি এম এম বাই 2 ইন্টু আর প্লাস এইচ। ওকে আচ্ছা, এবার বলো তো আমাদের পটেনশিয়াল এনার্জিটা কি ছিল? যে কোনো মুভিং বডির ক্ষেত্রে বা যে কোনো বডির ক্ষেত্রে কি ছিল? পটেনশিয়াল এনার্জি ইউ ইকুয়াল টু ছিল মাইনাস জি এম এম বাই আর, তাই না? সো এনার্জি অফ এ স্যাটেলাইট মানে কি? টোটাল এনার্জি। টোটাল এনার্জির মধ্যে কে কে থাকবে? কাইনেটিক এনার্জি থাকবে, পটেনশিয়াল এনার্জি থাকবে, থাকবে না? অবভিয়াসলি থাকবে। তো কি হবে? জি এম এম বাই 2 ইন্টু আর প্লাস এইচ প্লাস কে আছে? ইউ এর ভ্যালু কি? মাইনাস জি এম এম বাই, ধরো এটাকে একটা হাইটেই ধরে নেই যেহেতু স্যাটেলাইট, মাইনাস জি এম এম বাই আর প্লাস এইচ। ঠিক আছে, প্রতিটা সেগমেন্ট যেগুলো আমি বলতেছি এই ডেরাইভেশনগুলো তোমাদের লাগবে না, তোমরা জাস্ট ফর্মুলাগুলো দেখবা, যেহেতু তোমরা ফার্স্ট টাইম দেখতেছো। সো এই জিনিসটা আসলে একটু দেখাইতে হয় যেন তোমাদের কনসেপ্ট একটু বিল্ড হয়, তোমরা যাতে একটু পড়ার সময় রিলেট করতে পারো। বিকজ মানে আন্দাজে শুধু মুখস্থ করলে হয় কি, যে অনেক সময় আসলে আমরা ভুলে গেলেই শেষ, ওইটা রিকল করার কোনো পলিসি থাকে না। সো
দেখলে তোমাদের মাথায় থাকবে, আচ্ছা ঠিক আছে জিনিসগুলো তাহলে এরকম হয়, ভাইয়া তো আমাদেরকে করাইছিল। ওকে, সো এখন তুমি যদি এটা এলসিএম করো তোমার আসবে মাইনাস জি এম এম বাই 2 ইন্টু আর প্লাস এইচ। খুবই খুবই অবাক করার মতো একটা ব্যাপার হচ্ছে, কাইনেটিক এনার্জি ছিল জিএমএম বাই 2 আর প্লাস এইচ, টোটাল এনার্জি হয়ে গেছে মাইনাস জিএমএম বাই 2 ইন্টু আর প্লাস এইচ। তার মানে টোটাল এনার্জি অফ অ্যান আর্টিফিশিয়াল স্যাটেলাইট ইজ অলওয়েজ নেগেটিভ। ইয়েস, অলওয়েজ নেগেটিভ, তোমরা বইয়ে দেখো, অলওয়েজ নেগেটিভ, দিস ইজ দ্য ডেরিভেশন। তার মানে কি হচ্ছে, কাইনেটিক এনার্জি বড়, পটেনশিয়াল এনার্জি ছোট, বা পটেনশিয়াল এনার্জির মানে ভ্যালুটা নেগেটিভ, ছোট বলা উচিত না, নেগেটিভ, এতটাই নেগেটিভ যে পজিটিভ আর নেগেটিভ যোগ করে আমি আলটিমেটলি টোটাল এনার্জি একটা নেগেটিভ ভ্যালু পাচ্ছি। সো এটা একটা খুব ইম্পর্টেন্ট আন্ডারস্ট্যান্ডিং, অনেক সময় প্যাচ লাগে, ইভেন এটা খুব সম্ভবত আগে, অনেক আগে বুয়েটেও এই রিলেটেড একটা কোয়েশ্চেন ছিল। সো এই জিনিসগুলো একটু আমাদের খেয়াল করতে হবে। সো এটা কিন্তু অলওয়েজ নেগেটিভ। হ্যাঁ, ওকে, সো আমাদের নেক্সট উই হ্যাভ আ প্র্যাকটিস প্রবলেম। আমরা অলমোস্ট লাইক চ্যাপ্টারের শেষের দিকেই, আমাদের একটা ছোট্ট টপিক বাকি আছে আর কিছু ম্যাথস আছে, দেন উই আর ডান। প্র্যাকটিস প্রবলেমস কি বলা হয়েছে প্র্যাকটিস প্রবলেমসে? A satellite revolves around the earth at 100 kilometer above the earth's surface. Height above the earth's surface is double. What changes will occur in its time period and in its velocity? কি কি চেঞ্জেস হবে, রাইট? ওকে, আসো দেখি। আমরা কি পড়েছিলাম? টি স্কোয়ার প্রপোর্শনাল আর কিউব, অথবা যদি একটা হাইটে হয় টি স্কোয়ার প্রপোর্শনাল আর প্লাস এইচ কিউব। কে প্লাস সাহেবই আমাদের বলে দিয়েছিল যদি রোটেট করে এই ফর্মুলা হবে। সো স্যাটেলাইট কি করতেছে? আর্থকে সেন্টার করে রোটেট তো করতেছি, সো অবভিয়াসলি এই ফর্মুলা হবে, তাই না? সো এখান থেকে আমি যেহেতু প্রপোর্শনালিটি রিলেশন, আমি কি লিখতে পারি? টি1 স্কোয়ার বাই টি2 স্কোয়ার ইকুয়াল টু, আমি আমার সুবিধার জন্য এই আর প্লাস এইচকে আরই ধরে নিচ্ছি, r1 কিউব বাই r2 কিউব। ওকে, কি বলা হয়েছে? হাইট অ্যাবভ দ্য আর্থ সারফেস ইজ ডাবলড। হাইট অ্যাবভ দ্য আর্থ সারফেস ইজ ডাবলড। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, তাই না? আচ্ছা, এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, যেহেতু হাইট অ্যাবভ দ্য আর্থ সারফেস ইজ ডাবল, তার মানে আগের ইনিশিয়ালি আমাদের রেডিয়াস অফ আর্থ তো হচ্ছে 6.4 ইন্টু 10⁶ মিটার, অথবা আমরা বলতে পারি 6400 কিলোমিটার। যখন হাইট 100 মিটার ছিল, তাহলে r1 এর ভ্যালুটা কত হয়ে গেল? 6500 বা 6500 কিলোমিটার। r2 এর ভ্যালুটা কি হয়ে গেল যদি ডবল হয়ে যায়? কি ডবল হয়েছে বলো তো? ডবল হয়েছে তোমার হাইটটা, হাইটটা ডবল হয়েছে, তাহলে কি হয়ে যাবে? 6600 কিলোমিটার। 6600 কিলোমিটার। তাহলে এইখানে দেখো, টি, ধরো আমি টি2 আগে দিই, টি2 বাই টি1 ইকুয়াল টু রুট ওভার কি হবে? r2 কিউব বাই r1 কিউব, 6600 কিউব ডিভাইডেড বাই 6500 কিউব। ওকে, সো 6600 বাই এটা হচ্ছে 6500, রাইট? 6500 কিউব। তাহলে কত আসে অ্যান্সার আমরা একটু দেখি। হ্যাঁ, আসে হচ্ছে খুব সম্ভবত 1.02 এর মতো, 1.02 সামথিং। তোমরা ক্যালকুলেশন করে দেখবে। সো এই ক্ষেত্রে আমরা কি বুঝতেছি বলতো, যে টি2টা বাড়তেছে, টাইম পিরিয়ডটা বাড়তেছে। অবভিয়াসলি বাড়ার কথা, প্রপোর্শনাল রিলেশন, তুমি যখন হাইট বাড়াচ্ছ টাইম পিরিয়ড বাড়বেই। বাট ভি এর ক্ষেত্রে কি হয় ভাইয়া? ভি ইকুয়াল টু রুট ওভার জিএম বাই আর প্লাস এইচ। তাহলে ভি এর ক্ষেত্রে কি এটা ইনভার্স রিলেশন না, যে v1 বাই v2
ইকুয়াল টু রুট ওভার r2 বাই r1 ইকুয়াল টু রুট ওভার কি হবে, r2 কত ছিল 6600, r1 কত 6500, এটা কত আসে অ্যারাউন্ড 0.9 সামথিং, 0.99 সামথিং। সো এই ক্ষেত্রে আমরা কি দেখতে পারতেছি বলতো, যে সরি এটা হচ্ছে v1 বাই v2 r2 বাই r1 রাইট, 0.9। ধরো আমি একবার তাও ক্যালকুলেশন করে দেখি, রুট ওভার 6600 মেবি না, ও সরি সরি সরি, এটা তো আমি উল্টা করছি, v1 বাই v2 না v2 বাই v1 করছি রাইট। সো এটা আসবে হচ্ছে 1.007, তার মানে দেখো v1 ইকুয়াল টু 1.007 v2, তার মানে কি v1 v2 এর চেয়ে বেশি। সো v1 বেশি মানে ইনিশিয়ালি বেশি ছিল, সো তাই তো হওয়ার কথা। v আর r কি ইনভার্সলি প্রপোর্শনাল না, সো আমি যদি rটা বাড়ায় দিই v অবভিয়াসলি কমবে, v কমছে তাই না, আগেরটা বেশি হয়ে গেছে এখন হচ্ছে, এই তো সেই দুইটা, তাহলে এই দুইটাই আমার কি answer. Let's go. Another practice problem. At what fraction or multiple of the escape velocity must an object be projected so that it becomes an artificial satellite? মানে কি, মানে হচ্ছে আমি কোন ভেলোসিটিতে যদি একটা অবজেক্টকে ছুড়ি সে আর্টিফিশিয়াল স্যাটেলাইট হবে। ওকে, তাহলে আর্টিফিশিয়াল স্যাটেলাইটকে ছুড়বো, escape velocity and object must be হ্যাঁ একটা অবজেক্টকে প্রজেক্ট করবো, আচ্ছা ঠিক আছে। তাহলে ভি অফ অবজেক্ট কি হবে, রুট ওভার জিএম বাই আর প্লাস এইচ, আর ভি অফ এসকেপ ইকুয়াল কি, রুট ওভার 2gm বাই আর প্লাস এইচ। আমি যদি ভি অফ স্যাটেলাইট ভি অফ এসকেপ করি কি হয়, রুট ওভার জিএম বাই আর প্লাস এইচ divided by root over 2gm by r plus h, root over gm by r plus h, root over gm by r plus h কাটা থাকে কত 1 by root 2। তার মানে আমার যে অবজেক্ট আছে তাকে আমার কোন ভেলোসিটিতে ছুটতে হবে বলতো, তাকে আমার ছুটতে হবে এসকেপ ভেলোসিটির root 2 1 by root 2 টাইমস বা root 2 ডিভিশনে, ঠিক আছে, দিস ইজ মাই आंसर। এখন এটার ভ্যালু তুমি 11.2 দিয়ে রুট 2 দিয়ে ভাগ করে দেখতে পারো, এভাবেও রেখে দিতে পারো, নো প্রবলেম। ওকে, a satellite of mass 80 kg is to be placed at what height above the earth's surface so that it passes over the same place every 24 hours? every 24 hours সে কি করবে, সেম প্লেস দুইবার পাস করবে। লজিকটা বুঝো, এই জিনিসটার উপরে এই ম্যাথটা বোঝার উপরে আমাদের পরের স্লাইডে যেই টপিকটা আছে ওইটা লিঙ্কড, ওইটাই অ্যাকচুয়ালি এটা। সো একটু কেয়ারফুলি বোঝার চেষ্টা করি আমরা। এখান থেকে আমার বডিটা রওনা করা শুরু করলো, তাহলে সে একবার দেখলো, সকালবেলা আমি আমার বাসা থেকে বের হইলাম, আমি আমার বাসা কয়বার দেখলাম, অ্যাজ অফ নাও দিনে একবার, প্রথমবার ঘুম থেকে উঠে। সারাদিন আমি বাহিরে ছিলাম, বাহিরে থেকে রাত্রে আমি বাসায় আসলাম 24 ঘন্টার ভিতরেই, বা 24 ঘন্টা এক্স্যাক্ট ধরো আমি সকাল 8টায় বেরোইছি, আমি পরের দিন সকাল 8টায় বাসায় আসছি, সারা রাত আমি হয়তো ক্লাস নিছি অর সামথিং। কি হলো তাহলে, 24 ঘন্টায় আমি বাসাটা কয়বার দেখলাম, দুইবার দেখলাম। তার মানে টাইম পিরিয়ডটা এখানে কত, টাইম পিরিয়ড কি, এটাই টাইম পিরিয়ড না যে এক জায়গা থেকে রওনা দিয়ে ওই জায়গাটায় আবার আসা। সো এই যে দুইবার দেখা, দুইবার দেখছি একটা টাইম ফ্রেমের মধ্যে, বুঝতে হবে এটাই আমার টাইম পিরিয়ড, এটা কোনো সাধারণ টাইম না। সো টাইম পিরিয়ড আমাকে এখানে দেওয়া আছে 24 ঘন্টা, তাই না? কি বের করতে হবে আমাকে, হাইট বের করতে হবে। আমরা কি জানি, টি স্কোয়ার ইকুয়াল টু 4 পাই স্কোয়ার আর প্লাস এইচ কিউব বাই জিএম, আমরা তো জানি এটা, তাই না? টি স্কোয়ার ইকুয়াল টু 4 পাই স্কোয়ার আর প্লাস এইচ কিউব বাই জিএম। এখান থেকে আমি যদি আর প্লাস এইচ কিউবটা রাখি আমার হাতে, কি হয়, জিএম টি স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার, যে হাইট অফ এ স্যাটেলাইট আমরা দেখলাম না, ওই জিনিসটাই কিন্তু। আর প্লাস এইচকে যদি আমি এখান থেকে মুছে দেই,
এটা কি হয়ে যায় 1/3, তাহলে h ইকুয়াল টু কি হয়ে যায় gmt স্কয়ার বাই 4 পাই স্কয়ার টু দি পাওয়ার 1/3 মাইনাস 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 6 বা আর জি এর ভ্যালু আমরা জানি এম কত বলো তো, এই যে আর্থের ম্যাচ দিয়ে দেওয়া আছে, এম ও আমরা জানি, টি স্কয়ারও আমরা জানি, সো এখানে আমরা কি লিখতে পারবো h ইকুয়াল টু 6.673 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11 ইন্টু mass of a sun কত 6 ইন্টু 10 টু দি পাওয়ার 21 টনস, 21 টনসে দেওয়া, কিন্তু এটাকে আবার আমরা কেজিতে কনভার্ট করব ইউনিট দিয়ে। সো এরপরে if I check, wait a minute, ঠিক আছে, সো আমি আরো 1000 দিয়ে করি, সো 6 ইন্টু 10 টু দি পাওয়ার 24 হচ্ছে, তাই না? ওকে, কি গেল তাহলে, এম গেল, টি স্কয়ার, টি কি হবে 24 ঘন্টা, 1 ঘন্টায় কত 3600 সেকেন্ড, gm টি স্কয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কয়ার, এই পুরাটা কি হবে বলতো, এই পুরাটার কিউবিক রুট হবে 1/3 মাইনাস 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 6 মিটার। সো এটা তোমরা ক্যালকুলেশন করবা, খুব সম্ভবত 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার 4 কিলোমিটার এরকম কিছু একটা মেবি আসবে, 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার 4 কিলোমিটারের মতো আসতে পারে। হ্যাঁ, তোমরা একটু চেক করে, এটা ভুলও হতে পারে কারণ এটা হচ্ছে এস্টিমেশন ক্যালকুলেশন করা তো, লাইক সো মেবি ভুল হবে না আশা করি। আচ্ছা আমি একটু চেক করি, তোমরা করো, আমি একটু বিহাইন্ড দ্য ইয়েতে চেক করি ক্যালকুলেট করে। আচ্ছা এটা আসবে মেবি 6 পয়েন্ট সামথিং এ আসবে এটা। হুম 3.59 ওরকমই কিছু একটা আসে, 3.5 আসবে না, এটা না মেবি, আচ্ছা যাই হোক এটা তোমরা ক্যালকুলেশন করো, 3.5 ইন্টু 10 টু দি পাওয়ার 7 এর মতো আসার কথা, দেখো আসে কিনা। আমরা বরঞ্চ আগাই, হ্যাঁ এই ক্যালকুলেশন এগুলো কোনো প্যারা নেই, এগুলো হয়ে যাবে। ওকে, জিও স্টেশনারি স্যাটেলাইট, দেখো আমরা জিও স্টেশনারি স্যাটেলাইটের কথাই কিন্তু এতক্ষণ জানলাম, যে কি বলছে দেখো ডেফিনেশনটা আমরা একবার পড়ি। ইফ দ্য পিরিয়ড অফ রেভলিউশন অফ এ স্যাটেলাইট ইজ ইকুয়াল টু দ্য পিরিয়ড অফ রেভলিউশন অফ আর্থ অ্যাবাউট ইটস ওন অ্যাক্সিস, দ্য স্যাটেলাইট উইল রিমেইন স্টেশনারি উইথ রেসপেক্ট টু দ্য আর্থ। দিস টাইপ অফ স্যাটেলাইট ইজ নোন অ্যাজ হোয়াট, ইজ নোন অ্যাজ জিওস্টেশনারি স্যাটেলাইট। যদি রেভলিউশন অফ এ স্যাটেলাইট ইজ ইকুয়াল টু দ্য পিরিয়ড অফ রেভলিউশন অফ আর্থ হয়, তার মানে কি টাইম পিরিয়ড যদি 24 ঘন্টা হয়, ভাইয়া টাইম পিরিয়ড ইকুয়াল 24 ঘন্টা কোনো ম্যাথ করছি, এই যে আগেরটাই যেটা কি 3 পয়েন্ট সামথিং আসছে তাই না অ্যান্সার, নাকি 1 পয়েন্ট আছে? আচ্ছা দেখো
ওটা আমিও ভুলে গেছি, আই এম ভেরি ব্যাড উইথ নাম্বার, সরি। সো টি ইকুয়াল 24 আওয়ার্স। হ্যাঁ, আচ্ছা, এই টাইপ স্যাটেলাইট কি বলা হয়? জিও স্টেশনারি স্যাটেলাইট বলা হয়। কেমন? আচ্ছা, গেল। তাহলে জিও স্টেশনারি স্যাটেলাইটে কিছু ক্যারেক্টারিস্টিক্স এখানে আছে। ইউজড ফর এস্টাবলিশিং intercontinental communication via telephone and internet, used for weather forecasting, then used in geodetic surveys related to the shape of earth, used for determining ocean depth, relay station for radio and TVs, collect information about various radiations in space, defense surveillance, recording and transmitting sports events, research on cosmic rays। হ্যাঁ, মাঝে মধ্যে এগুলা টুকটাক একটু এমসিকিউতে দিয়ে দেয় কিছু থিওরি থেকে। সো এই কয়েকটি একটু ইম্পর্টেন্ট দেখে একটু দেখানো হলো তোমাদেরকে। ওকে, সো আমাদের লাস্ট টপিক হচ্ছে পোলার স্যাটেলাইট। পোলার স্যাটেলাইট কি জিনিস? Besides geostationary satellite, there are another type of artificial satellites which rotate around the earth in polar mid-plane instead of equatorial mid-plane। তার মানে তারা কি করে? তারা ইকুয়েটোরিয়াল মিড প্লেনের মধ্যে না ঘুরে তারা হচ্ছে পোলার মিড প্লেনের মধ্যে রোটেট করে। 700 থেকে 800 কিলোমিটার অ্যাবভ দ্য স্যাটেলাইট আর কল্ড পোলার স্যাটেলাইট। তার মানে তাদের পোলটা কি ডিফারেন্ট। সো ইকুয়েটোরিয়াল স্যাটেলাইটদের কি হয়? তাদের টাইম পিরিয়ড হয় 24 ঘন্টা, আর টাইম পিরিয়ড অফ দিস স্যাটেলাইটস আর 110 মিনিটস। 110 মিনিটস। ওকে, সো আমাদের মোটামুটি পুরো চ্যাপ্টার শেষ অলমোস্ট। সো তোমাদেরকে মোটামুটি সবগুলো টপিক্সই আমি চেষ্টা করেছি কভার করার, অল পসিবল টাইপস অফ ম্যাথস করার। এখন অ্যাটলিস্ট এই চ্যাপ্টারটা, এই প্লেলিস্টটা যদি তোমরা কমপ্লিট করো তাহলে তোমরা মোটামুটি যত ম্যাথ আছে বই বলো, টেস্ট পেপার বলো, সেগুলো তোমরা ইনশাল্লাহ করতে পারবে। অল থিংস ইউ নিড ইন ইউর আর্মারি আমি সব কিছু তোমাদেরকে প্রোভাইড করে দিয়েছি। অ্যাডিশনালি তোমাদেরকে আমি 3টা ম্যাথ করাবো, সেটা হচ্ছে কেপলারের। হ্যাঁ, কেপলারের 3টা ম্যাথ আমরা করব। ওকে, নোটই থাক। আচ্ছা, সমস্যা নাই, আমরা গ্রিন ইয়েতেই করাই তাহলে, ঠিক আছে। অ্যাডিশনালি কিছু ম্যাথ, যেমন ধরো আচ্ছা, additional maths we will do. ওকে, সো ফার্স্ট ম্যাথ যেটা আমরা করব সেটা হচ্ছে, ধরে নাও সান অ্যান্ড মার্কিউরি, সান অ্যান্ড মার্কিউরির মধ্যে রেশিও অফ ডিস্টেন্স 1:4। ঠিক আছে, খুবই ইজি, জাস্ট কেপলারের কিছু ফর্মুলা। এখন আমাদের বলতে হবে যে যখন আর্থ সানের চারপাশে, আর্থ কি করে? সানের চারপাশে যদি একবার রিভলভ করে, আর্থ সানের চারপাশে যদি একবার রিভলভ করে, তোমরা একটু কোয়েশ্চেনটা লিখে নিও পজ করে, তাহলে মার্কিউরিতে how many times in Mercury will it rotate? তাহলে কোয়েশ্চেনটা কি হবে? Sun and Mercury has a distance of ratio of distance 1:4. If Earth revolves around the Sun one time, or if Earth goes for one revolution around the Sun, how many times will Mercury revolve? তাহলে এটা কি হবে? দেখো, T স্কয়ার প্রপোর্শনাল কি? R কিউব। তাহলে T1 বাই T2 সমান কি হবে? R1 বাই R2, 3/2। I guess it is visible, right? Yeah, okay. So T2 যদি আমি বের করতে চাই, T2 ধরো আমি মার্কিউরিকে নিয়েছি, কি হবে? R2 বাই R1 টু দি পাওয়ার 3/2, তাই না?
R2 বাই R1 টু দি পাওয়ার 3/2, যেটা রেশিও আমরা কি পেলাম, ধরো এখানে সরি সান অ্যান্ড মার্কিউরি না, মিস্টেক, এটা হবে আর্থ অ্যান্ড মার্কিউরি, তাই না? সান তো আমার সেন্টারে আছে, সো এটা হবে হচ্ছে আর্থ অ্যান্ড মার্কিউরি, মানে জিনিসটা অনেকটা এরকম, ধরো ডিস্টেন্স অফ মার্কিউরি ডিভাইড বাই ডিস্টেন্স অফ আর্থ, আমি বলে দিছি 1/4, কেমন? সো সেই ক্ষেত্রে আমার এখানে কি হবে, 1/4 টু দি পাওয়ার 3/2, অ্যান্সার কত আসবে? খুব সম্ভবত 1/8 আসবে, ঠিক আছে? সো দ্যাটস দ্য অ্যান্সার, যদি উল্টাটা করো 8 টাইমস আর কি বেসিক্যালি। ওকে, এইটাই, আর বাকিগুলা তোমাদের মোটামুটি কভার করা হয়েছে, ডিসক্রিপশন আর কি, হ্যাঁ বাকিগুলা মোটামুটি তোমাদের কভার করা হয়েছে। সো এই টাইপের একটা আমরা করছি, এই টাইপেরও আমরা করেছি, বাট চিন্তা করলাম যে এটা একটু দেখাই। ওকে, সো আমাদের মোটামুটি শেষ, আমরা উই হ্যাভ গন থ্রু এভরিথিং পসিবল, অ্যান্ড চেষ্টা করেছি তোমাদের সব কিছুই মোটামুটি দেখানোর, সব কিছুই টুকটাক ইয়ে করার। সো তোমাদের যদি কোনো প্রবলেমস থাকে তোমরা আমাদের ডিসকাশন গ্রুপসগুলোয় দিতে পারো, আর প্ল্যাটফর্মসে দিতে পারো, হ্যাঁ, অথবা তোমরা ডিরেক্টলি নক করতে পারো, আমাদের ভাইয়ারা যারা আছে আমাকেও নক করতে পারো, কোনো সমস্যা নেই। সো এই তো, দ্যাটস অল, অ্যান্ড দেখা হচ্ছে অন্য কোনো চ্যাপ্টারে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকি, সুস্থ থাকি। থ্যাংক ইউ সো মাচ, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।